আপনারা দেখছেন গণশক্তি ডিজিটাল। আগামীকাল রাজ্যের শেষ দফার নির্বাচন। 142টি আসনে এই নির্বাচন হচ্ছে 7টি জেলায়। 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া, এই 7টি জেলায় নির্বাচন হবে। তার আগে আমরা এই মুহূর্তে গণশক্তির স্টুডিও থেকে আপনাদের সঙ্গে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। কি পরিস্থিতি, কিভাবে লড়াই হয়েছে এবং কালকে নির্বাচনের কোন দিকে গুরুত্ব বেশি থাকবে, কিভাবে নজর থাকবে আমাদের, সেই কথাই আপনাদের সঙ্গে বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গণশক্তির সাংবাদিক চন্দন দাস। চন্দন দা, গণশক্তি লাইভে তোমাকে স্বাগত। নমস্কার। আমার প্রথমেই যেটা প্রশ্ন থাকবে যে কমিশন প্রথম থেকেই বারবার বলে আসছে যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন তারা করবে এবং তার জন্য তারা বদ্ধপরিকর। প্রথম দফা নির্বাচন হয়েছে, কয়েক জায়গায় ঝামেলা হয়েছে। আমরা দেখেছি ডোমকলে সিপিআইএম কর্মীকে আগের দিন রাত্রেবেলা চপার দিয়ে আহত হচ্ছে এবং তার ছেলেও আহত হয়েছে। কালকে কতটা নির্বাচন শান্তিপূর্ণ হবে? প্রথমত, প্রথম দফায় যে ভোট হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এর আগে পর্যন্ত আমাদের রাজ্যে বিশেষ করে গত দেড় দশকে আরো নির্দিষ্ট করে বললে 2008-এর পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময় যে কটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো হিংসাত্মক হয়েছে, রক্তপাত হয়েছে। এইবারের ভোটে প্রথম দফায় অন্তত যদি আমরা প্রাণহানি, রক্তপাত এইগুলোকে মানদণ্ড ধরি, যা অত্যন্ত দুঃখজনক, যন্ত্রণাদায়ক, কোনো নির্বাচনেই এগুলোকে মানদণ্ড ধরা উচিত নয়। কিন্তু আমরা একটা যে পরিবেশের মধ্য দিয়ে গেছি তাতে এগুলো একটা স্বাভাবিক হয়ে গেছিল আমাদের রাজ্য নির্বাচনের ক্ষেত্রে। প্রথম দফায় সেটা দেখা যায়নি। এর একটা কারণ, প্রধানত কারণ হচ্ছে এইটা যে প্রথম দফায় নির্বাচন কমিশন সে কতগুলো ব্যবস্থা নিয়েছিল, এটা যেমন ঠিক। দ্বিতীয়ত আর একটা বিষয় ছিল যে শাসক দল সব মিলিয়ে নানা কারণে বেশ কিছুটা চাপের মধ্যে ছিল। পাশাপাশি তৃতীয় একটি শক্তি, তার যে উত্থান ঘটেছে তার একটা প্রভাব নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে পড়েছে। ফলে সব মিলিয়ে এর পাশাপাশি আর একটা ছিল মানুষের মধ্যে ভোট দেওয়ার একটা প্রবল আকাঙ্ক্ষা ছিল। মানুষ মরিয়া ছিলেন ভোট দেওয়ার জন্য, তার বিভিন্ন কারণ আছে। এই সবটা মিলিয়ে ভোট শান্তিপূর্ণ এবং মানুষ ভোট দিতে এসছে। যারা সাধারণত গোলমাল পাকিয়ে থাকে, যাদের গোলমাল পাকানোটা তাদের স্বার্থের সঙ্গে জড়িয়ে, তারা কিছুটা নিজেদেরকে প্রশমিত করতে বাধ্য হয়েছে। ফলে সে কারণে প্রথম দফার ভোট আপাতদৃষ্টিতে কিছুটা শান্তিপূর্ণ হয়েছে, যদিও বেশ কিছু জায়গায় তুমি যেমন বললে সেরকম কয়েকটা জায়গাতে গোলমাল হয়েছে। দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে প্রথম দফার ভোটের পরে দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে সামান্য পরিস্থিতির পরিবর্তন আছে। সামগ্রিকভাবে প্রথম দফার ভোট এবং তার আগে থেকে বোঝা যাচ্ছে রাজ্যে এবারের ভোটে একটি স্বাভাবিক প্রবণতা আছে। যে রাজ্য সরকার, যে দল রাজ্য সরকার 1.5 দশক ধরে চালাচ্ছে, প্রথম দফার ভোট থেকে প্রাথমিকভাবে বিভিন্ন রকমের জায়গা থেকেই, বিভিন্ন রকম সূত্র থেকে বিভিন্ন মানুষজন যারা আলোচনা করছেন, বিশেষজ্ঞ হোক বা সাধারণ ভোটদাতা, যাই হোক, আলাপ আলোচনা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সরকার বিরোধী একটা প্রবণতা এবারে অনেক বেশি প্রবল। আবার এই রাজ্যে সরকার দখল করতে আরেকটি শক্তি যারা কেন্দ্রীয় সরকার চালায় অর্থাৎ বিজেপি, তারা মরিয়া। তার কতগুলো জাতীয় পরিপ্রেক্ষিত আছে, রাজ্যের পরিপ্রেক্ষিত আছে, ভারতবর্ষ এবং অন্যান্য দেশগুলোর মধ্যেকার সম্পর্কের ভূ রাজনৈতিক একটা বিষয় আছে, যে কারণে পশ্চিমবঙ্গের নির্বাচন এবার তাদের কাছেও খুব গুরুত্বপূর্ণ। ফলে তারাও বেশ মরিয়া। আমি এটা খুব নিশ্চিতভাবে বলতে পারবো না প্রথম দফার ভোটে যে পরিবেশটা আমরা দেখেছি সেটা দ্বিতীয় দফার ভোটেও তা অপরিবর্তিত থাকবে, একই রকম থাকবে, কোনো গোলমাল হবে না, এটা খুব জোর দিয়ে বলতে পারবো না। কারণ ইতিমধ্যেই দেখা গেছে ফলতার কতগুলো ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি। আর এই ভোট 142টা আসন, এটা আগামী দিনে পশ্চিমবঙ্গে কে সরকার করবে তা নির্ধারণ করবে। ফলে সেখানে দাঁড়িয়ে আমরা 1.5 দশক যেভাবে ভোট দেখে অভ্যস্ত, শাসক দল তৃণমূলকে আমরা যেভাবে ভোট করতে দেখে এসেছি, তাতে তারা এই ভোটের তাদের শক্তি, যেভাবে তারা ভোট করে অভ্যস্ত, শক্তি প্রয়োগ, বল প্রয়োগ, বাধা না দেওয়া, এটা তারা কালকের ভোটে করার চেষ্টা করবে না। এবং যে জায়গায় কালকে ভোট আছে
সেই জায়গাগুলো আমরা যদি ক্যানিং ধরি, আমরা যদি ভাঙড় ধরি, আমরা যদি ডায়মন্ড হারবার সাব ডিভিশন ধরি, আমরা যদি আরামবাগ সাব ডিভিশন ধরি, এই সমস্ত এলাকায় এর আগে পর্যন্ত এই ধরনের হিংসাত্মক ঘটনার অনেকগুলো উদাহরণ আছে। ফলে সেখানে দাঁড়িয়ে কালকের ভোট, এটা নিঃসন্দেহে আমরা সবাই আশা করব যে কালকের ভোট শান্তিপূর্ণ হবে, কোনো প্রাণহানি ঘটবে না, রক্তপাত হবে না, মানুষ নিজের ভোট নিজে দেবেন যাকে পছন্দ মতো। কিন্তু পরিস্থিতি, পরিবেশ এবং গত কয়েকদিনের ঘটনাবলী বলছে প্রথম দফার ভোটে যা আমরা দেখেছি তার সবটা দ্বিতীয় দফার ভোটে থাকবে এইটা নিশ্চিত করে বলতে পারছি না। নির্ভর করবে আধা সামরিক বাহিনী, পুলিশ এবং মানুষ, তার কি ভূমিকা হবে, সে কতটা ভোট দিতে মরিয়া থাকবে এবং সে কিরকম থাকবে এর ওপরে। এইটা আমার মনে হওয়া। তুমি বলছিলে যে মানুষের কথা, যে মানুষ কতটা মরিয়া হবে ভোট দেওয়ার জন্য। আমরা দেখেছি প্রথম দফায় কোথাও 96% ভোট পোল হয়েছে, ওভারঅল রাজ্যে প্রায় 93%, যেটা পরিসংখ্যান দেখা গেছে। এইটা আমাদের দিকে তো নিশ্চয়ই নজর থাকবে। এবং আরেকটা তুমি বলছিলে তৃতীয় শক্তির উত্থান, যেখানে বলছে বামপন্থীরা বারংবারই বলছে বাংলা বাঁচাতে, বাংলার গৌরব ফেরাতে এই ভোট, এই নির্বাচন। তো তার উল্টো দিকে একইভাবে তৃণমূল বিজেপি ধর্মীয় বিভাজন, সাম্প্রদায়িক রাজনীতি, যেটা তারা 21 সালেও করার চেষ্টা করেছে এবং তারা সফলও হয়েছিল কিছুটা, সেই একই জিনিস করার চেষ্টা করছে। কিন্তু উল্টো দিকে যে বিকল্পের ভাষ্য, সেই বিকল্পের ভাষ্য একদম বিভিন্ন জায়গায় ধরে ধরে সেখানে কাজ হয়েছে, সেখানে তারা বলেছেন কিভাবে তারা বিকল্পের কথা বলছে, মানুষ সেটা শুনেছেন বা গ্রহণ করেছেন। এইটা যদি একটু আমাদের বল। এক্ষেত্রে আমার যেটা প্রথম বলার সেটা হচ্ছে যে এবারের ভোটে দুটি বিষয় নিঃসন্দেহে আমার মনে হওয়া, দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে এসআইআর, আমরা সবাই জানি এসআইআর এর ফল কি হয়েছে। প্রথম দফার মানুষের মধ্যে যে প্রবল উৎসাহ, উদ্দীপনা এবং ভোট দেওয়া দিতে মরিয়া ভাব দেখা গেছে, তার একটি কারণ, সব কারণ না হলেও, পুরোটা না হলেও তার একটি কারণ নিঃসন্দেহে এসআইআর। কারণ স্বাভাবিকভাবে এসআইআর প্রক্রিয়ায় আমরা জানি আমাদের রাজ্যে 58 লক্ষ মৃত বা অন্যান্য কারণে যে স্থানান্তরিত এরকম ভোটার বাদ দেওয়ার পরেও আরো 27 লক্ষ ভোট বাদ গিয়েছিল, যে যারা আসলে ভোটদানের অধিকার সম্পন্ন, যারা এই দেশের নাগরিক কিন্তু তারা ভোট দিতে পারছেন না। খুব সামান্য একটা অংশ দুটো তালিকার পরে যুক্ত হয়েছে, আজকে একটা তালিকা এসেছে 2000 সামথিং মতো ভোটার। প্রশ্ন হচ্ছে মানুষ এবার এসআইআর এর একটা প্রভাব এবারের ভোটে আমরা দেখেছি, সেটা হচ্ছে মানুষ অনেকেরই মনে হয়েছে যে এবার সে ভোট না দিলে যে তার নাম আবার ভবিষ্যতে কোনো কারণে কোনো গোলমালে পড়তে পারে, তার নাম বাদ দিতে পারে, তিনি পরের বার ভোটাধিকার হারাতে পারেন। 2 নম্বর একটা ধারণা প্রথম থেকেই মানুষের মধ্যে অনুপ্রবিষ্ট করা হয়েছে, ছড়ানো হয়েছে, ছড়িয়ে গেছে। মানুষ মনে করেছে তার জন্য বিভিন্ন আহ আমরা যাকে বিজেপি মূলত এর জন্য দায়ী, যে এর সঙ্গে নাগরিকত্ব ইস্যুকে যুক্ত করা। এবং নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই যে বামপন্থীরাও এটা বারবার করে বলার চেষ্টা করেছে যে এটা আজকের পদক্ষেপ পরবর্তীকালে এনআরসির পদক্ষেপ হলেও হতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ফলে সেখান থেকে দাঁড়িয়ে অনেক মানুষ ভোট দিতে এসছেন, এটা আমরা সবাই দেখেছি। তোমরা যারা গেছো, আমরা যারা গেছি, আমরা সবাই দেখেছি। এটা একটা নিঃসন্দেহে কারণ। আর একটা কারণ হচ্ছে মানুষ নিজের মতামত বলতে, মানুষ নির্দিষ্ট নিজের মতামত বলতে এবার খুবই দৃঢ় প্রতিজ্ঞ ছিল। নিঃসন্দেহে এসআইআর একটা কারণ, যেটা বললাম। এ বাদ দিয়ে মানুষ দৃঢ় প্রতিজ্ঞ ছিল এবারের রাজ্যের নির্বাচন, সরকার গঠনের নির্বাচনে সে তার নির্দিষ্ট মতামতকে সে হাজির রাখতে চায়। সেই কারণেও মানুষের মধ্যে একটা প্রবল ভাবে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা ছিল। 3 নম্বর এ প্রশ্নে আমার যেটা মনে হওয়া সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে মূলত 2018 পঞ্চায়েত নির্বাচনের পর থেকে আমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখি, 2016-তে লাস্ট 2016 বিধানসভা নির্বাচনে বামপন্থীরা 77, সেইরকম জায়গায় বিজেপি সেবার 10% ভোট পেয়েছিল। আমাদের রাজ্য তিনটি আসন, দুটি আসন, দুটি আসন, মনোজ টিগ্গা আর দিলীপ ঘোষ। এবারে আমরা পরবর্তীকালে যেটা দেখতে পাই, আমাদের রাজ্যের ফেনোমেনা, পরিস্থিতি, পরিবেশ, রাজনৈতিক পরিবেশ বদলাতে শুরু করে 2018 পঞ্চায়েত নির্বাচনের পর থেকে। পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখি যে কেন তৃণমূল সেবার সম্পূর্ণভাবে পূর্ণ দখল করে পঞ্চায়েত দখল করতে চাইলো। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো পঞ্চায়েত নির্বাচনে, সমস্ত ভাবে লুট হলো। কারণ সামগ্রিকভাবে 2016 বিধানসভা নির্বাচনে বোঝা গেছিল যে বামপন্থীরা এবং তারা যার যে ধর্মনিরপেক্ষ অংশের সঙ্গে আসন সমঝোতা করে ভোটে লড়েছিল, এই শক্তি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি শক্তি হিসেবে 2016 বিধানসভা নির্বাচনে বোঝা গেছিল। এখন ভারতবর্ষে সেই মুহূর্তে দাঁড়িয়ে 2014-এ নরেন্দ্র মোদী সরকার গঠন হয়েছে, তার একটা লক্ষ্য ছিল, তার কাছে পশ্চিমবঙ্গ নানা কারণে বিজেপি এবং আরএসএস এর কাছে ইম্পর্টেন্ট, নানা কারণে গুরুত্বপূর্ণ। ফলে 2018 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল অ্যাকচুয়ালি
বিজেপি এবং আরএসএস এর রাস্তা পরিষ্কার করেছে 2018 এই দমন নীতির ফলে পরবর্তীকালে যে প্রচারটাকে আমরা ফেস করেছি, আগে রাম পরে বাম, এটা এস্টাবলিশই হতে পারতো না যদি 2018 পঞ্চায়েত নির্বাচনে এইভাবে নির্বিশেষ ভাবে আক্রমণ করা হতো বামপন্থীদের ওপরে। এর সুযোগ নিয়ে মানে তখন তৃতীয় শক্তি হিসেবে বিজেপির উত্থান ঘটে, যা 2019 সালের লোকসভা নির্বাচনে আমরা ক্লিয়ার তার চেহারা দেখতে পাই। বিজেপি 18টি আসন 2019 সালে, যা পরবর্তীকালে 2024-এ 12-তে পরিণত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ফেজে আগে রাম পরে বাম, এটা 2019 পর্যন্ত, রাদার 2021-এর বিধানসভা নির্বাচনেও এর রিফ্লেকশন দেখা গেছে। গোটা পশ্চিমবঙ্গে একটা ফেনোমেনা তৈরি হয়েছে, একটা প্রচার ছড়িয়ে গেছে, একটা সমাজে একটা সাধারণ ধারণা গড়ে তোলার চেষ্টা করা হয়েছে যে দুটো মাত্র মেরু আছে, দুটোই শক্তি আছে, তৃণমূল এবং বিজেপি, আর কোনো তৃতীয় শক্তি নেই। কিন্তু আমরা মূলত 2021-এর পরে, তার আগে থেকেই বামপন্থীরা লাগাতার চেষ্টা চালাচ্ছিল নানা, মূলত মানুষের নিত্য নৈমিত্তিক বিভিন্ন সমস্যা, স্থানীয় ইস্যু হোক, কাজের মতো একটা বৃহত্তম ইস্যু হোক, মানে কর্মসংস্থান, কৃষকের ফসলের দাম, যা অনেক সময় তার একটা জাতীয় চেহারা আছে, আবার স্থানীয় এজেন্ডা, স্থানীয় ইস্যুতেও বামপন্থীরা লড়াই গড়ে তোলার চেষ্টা করেছে। এখন এই লড়াই গড়ে তোলার অনেক সময়তেই হয় যে সবসময় বোঝা যায় না যে এটা কি হচ্ছে। একের পর এক আমরা দেখেছি যাত্রা হয়েছে, মানে পদযাত্রা হয়েছে, বিভিন্ন ইস্যুতে, চারের ক ফর্ম নিয়ে আন্দোলন, চারের ক ফর্ম নিয়ে আরম্ভ হয়েছে, রেগার মজুরি না পাওয়া, রেগার কাজ দেওয়া, তা নিয়ে রাত পর্যন্ত জেগেছেন গ্রামবাসীরা, একের পর এক আন্দোলন হয়েছে। এই গোটা পরিস্থিতিতে আরজিকর মুভমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যে মানুষ কতটা প্রতিবাদী হতে পারে সেইটার ক্ষেত্রে, যেখানে সেন্ট্রাল এজেন্সির রোল আর রাজ্য সরকারের রোল, রাজ্য সরকারের পুলিশের রোল প্রায় একই রকম, সেইখানে আরজিকর মুভমেন্ট দেখিয়েছে যে তৃতীয় স্বর আছে, মানুষ অন্যরকম চাইছে, মানুষ অন্যরকমের কথা বলছে। এই সমস্ত পরিসর এবং প্রতিটা ক্ষেত্রে বামপন্থীরা নির্দিষ্টভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তারা এসে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে, কখনো তারা নেতৃত্ব দিয়েছে, কখনো মানুষের দাবি মতো, পরিস্থিতি চাহিদা মতন তারা পতাকা নামিয়েও আন্দোলনে গেছে, কিন্তু তারা আন্দোলনে থেকেছে। এর একটা রিফ্লেকশন আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা খুব মাইনুটলি খেয়াল করলে এটা বুঝতে পারবো, নরেন্দ্র মোদী এই রাজ্যে 19টা প্রোগ্রাম করেছেন, 19টা। একজন প্রধানমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের মতো একটি অঙ্গরাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট ঘোষণার পর থেকে কালকের ভোটের নির্বাচন প্রচার পর্ব শেষ হয়েছে, তার মধ্যে তিনি 19খানা কর্মসূচি করেছেন, সভা, রোড শো মিলিয়ে। এখন একজন প্রধানমন্ত্রী 19টা কর্মসূচি করছেন কেন? এবং আমি যদি তার বক্তব্যগুলো খেয়াল করি 19টার শুরু থেকে, সরি, তাহলে আমি দেখতে পাবো যে উনি শুরু করেছিলেন অনুপ্রবেশের এজেন্ডা দিয়ে, ফোকাল এজেন্ডা। বিজেপি এবারে গোটা নির্বাচনে অনুপ্রবেশকে সেন্ট্রাল এজেন্ডা করে এগিয়েছে, কিন্তু যেটা খুব তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যে এবারের নির্বাচনে যেটা প্রাপ্তি বলা যায়, ফলাফল যেমনই হোক, যাই হোক, সেটা হচ্ছে যে এজেন্ডা গুলো মানুষের এজেন্ডা, আমি যদি বামপন্থীর এজেন্ডা নাও বলি, আমি যদি বলি মানুষের যেটা এজেন্ডা, মানুষের যে ইস্যু গুলো, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে কাজের প্রশ্ন। আমরা নরেন্দ্র মোদীর বক্তব্য, অমিত শাহের বক্তব্য, এবং পরবর্তীকালে একটা সময়ের পরে মমতা ব্যানার্জির বক্তব্য, যেহেতু উনি তৃণমূলের প্রধান মুখ, যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকেই তাদের নিজস্ব যে এজেন্ডা, যে রসায়ন, যে কেমিস্ট্রির ভিত্তিতে তারা ভোট করবেন বলে ভেবেছিলেন, অর্থাৎ বিভাজনের প্রশ্ন, সেটা থেকে বেরিয়ে গিয়ে তাদেরকে কাজের কথা, কারখানার কথা বলতে হয়েছে। বিশেষ করে অমিত শাহ আর নরেন্দ্র মোদীর বক্তব্য দেখলে বোঝা যায় যে এই মূল এজেন্ডাকে বাদ দিয়ে, বাইরে রেখে তাদের পক্ষে বক্তব্য রাখা সম্ভব হয়নি। শুধুমাত্র অনুপ্রবেশ, শুধুমাত্র বাংলাদেশ, এই এজেন্ডাকে সামনে রেখে বিজেপি শেষ পর্যন্ত ভোট করতে পারেনি। যদি বলো তাহলে এবারের ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাপ্তি হচ্ছে, সরি, রেজাল্ট যেমনই হোক, যাই হোক, মানুষের এজেন্ডা এস্টাবলিশ হয়েছে এবারের নির্বাচনী প্রচারে, এবং হয়তো মত প্রকাশের ক্ষেত্রেও তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 21 সালে আমরা দেখেছিলাম যেভাবে বিভাজনের রাজনীতিতে একটা মানে বঙ্গে ছাপ ফেলেছিল। তারপর তুমি বললে সেই এজেন্ডা গুলো থেকে বেরিয়ে এসে মানুষের এজেন্ডা বা বামপন্থীদের যে এজেন্ডা, মূল স্রোতের যে এজেন্ডা, সেই এজেন্ডায় কথা বলতে বাধ্য হচ্ছে অন্যরা। এবারে আমরা দেখেছি এসআইআর পর্ব, এসআইআর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা যখন যাচ্ছি মুর্শিদাবাদে, সেই সময় দেখেছি যে একদম ট্রেন বোঝাই করে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন, তারা
মরিয়া যে তাদেরকে ভোট দিতেই হবে, এবং শুধু ভোট দিতে হবে না, একটা পরিযায়ী শ্রমিকের বাড়িতে 10 জনের মধ্যে 4 জনের নাম বাদ গেছে, তাহলে এরমও বলছি যে এই 6 জন মিলে আমরা ভোট দেবো যে এই 4 জনের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে। এতে মানে এর উপর প্রভাব ফেলবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারও, যারা সাহায্য করেনি মানে এসআইআর পর্বে। এই যে একটা বিশেষ পরিস্থিতি, এই বিশেষ পরিস্থিতিতে কি এইবারও মানে এই নির্বাচনও কি পরে মানে কালকের নির্বাচনও কি এই একটা প্রভাব থাকবে? আমার এটা সামগ্রিকভাবে আমাদের রাজ্যে এসআইআর এর প্রভাব প্রথম দফাতেও ছিল, দ্বিতীয় দফাতেও থাকবে। আমি যদি দ্বিতীয় দফার ক্ষেত্রে দেখি, দ্বিতীয় দফার আমাদের রাজ্যে প্রায় প্রতিটি জেলা থেকেই বাইরে পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যায়, এবং নাম বাদ যে যে জেলাগুলোতে বেশি গেছে তার মধ্যে যেমন মালদা মুর্শিদাবাদ নিশ্চিতভাবে আছে, কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া। নদিয়া, এইসব জায়গাতেও, এমনকি হুগলিতেও হুগলিতে, কিছু হ্যাঁ। সামান্য হলেও হুগলিতেও, হুম। সেখানেও বা আরো যে জেলাগুলো আছে সর্বত্রই এই বাদ যাওয়া, বিশেষ করে যারা ভোট দেওয়ার অধিকারী কিন্তু নানা কারণে তাদের ভোটের নাম বাতিল করা হয়েছে। খুব অদ্ভুত অদ্ভুত কারণে আমরা দেখেছি, খুঁজতে গিয়ে তোমরাও দেখেছো আমরাও দেখেছি, যে খুব অদ্ভুত কারণে অদ্ভুত ভাবে তাদের নাম বাদ গেছে। ফলে এর প্রভাব কালকের নির্বাচনেও নিশ্চিতভাবেই পড়বে বলে আমার অন্তত আমার মনে হওয়া, যে কালকেও আগামীকালের নির্বাচনেও তার প্রভাব পড়বে। এবং আমি এটাও মনে করি, মনে করার ব্যাপার না, সবাই বুঝতে পারছেন যে এবারের নির্বাচনে প্রথম দফার ভোটেও বোঝা গেছে যে মহিলাদের ভোটদানের হার, অংশগ্রহণ খুব বেশি। দ্বিতীয় দফার নির্বাচনেও আমার নিশ্চিত ধারণা, আমার মনে হওয়া যে মহিলারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে, আগের বারের মতো এবারেও তারা দেবে। এর সঙ্গে এসআইআর যেমন যুক্ত আছে, এসআইআর এ মহিলারাও অনেক জায়গায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকের নাম বাদ গেছে। আমরা জানি মুর্শিদাবাদে মোস্তারি বানু, তার আন্দোলন, তিনি একজন মহিলা, সংখ্যালঘু এগিয়ে থাকা পিছিয়ে থাকা মহিলা, তিনি মামলা করেছেন এবং ফলে সুপ্রিম কোর্টে, ফলে এবারের ভোটেও আগামীকালের ভোটেও এসআইআর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার মনে হয়। আমার শেষ করবো যেটা দিয়ে, বামপন্থীরা যে এজেন্ডায় তারা ভোট করতে চাইছে, তাদের যে মানুষের এজেন্ডা দিয়ে তারা ভোটের ইস্যু করতে চাইছে, যেটা হচ্ছে সেটা জঙ্গল বাঁচানোর লড়াই, নদী বাঁচানোর লড়াই থেকে শুরু করে কর্মসংস্থান, মাইক্রো ফিন্যান্স, এইটা কি শেষ পর্যন্ত কি এই এজেন্ডাতেই ভোট হবে? এই এজেন্ডাতেই মানুষ ভোটের যখন ইভিএমে বোতাম টিপবেন তখন কি এইগুলোই মাথায় রাখবেন? যেহেতু তারা আহ, মানে বিজেপি বা তৃণমূল তারাও এই এজেন্ডাতেই কথা বলতে, রুটি রুজির কথাতেই বলতে বাধ্য হয়েছে। এবারের ভোটে কাজের প্রশ্ন, কৃষকের ফসলের প্রশ্ন, মাইক্রো ফিন্যান্স, এই ধরনের এজেন্ডা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি ওয়াক অফ, ওয়াক অফ নিয়ে তৃণমূলের কি বলা যায়, চুপ থাকা। মিথ্যাচার, উনি যেভাবে বলেছেন কথাটাকে, সেটা অত্যন্ত অ্যাডভার্স রিয়াকশন হয়েছে। এই ধরনের ইস্যুগুলো এবারের ভোটে প্রভাব বিস্তার করেছে, প্রভাব বিস্তার করবে। তোমরাও ডোমকল গেছিলে, দেখেছো নিশ্চয়ই, রানীনগর, জলঙ্গি, কেরালা থেকে বাস ভাড়া করে ছেলেরা ডোমকল, জলঙ্গি, রানীনগর ইত্যাদি জায়গাতে ভোট দিতে এসছে। কাজের বিষয় যদি গুরুত্বপূর্ণ বিষয় না হতো, এসআইআর নিঃসন্দেহে একটা ব্যাপার, কিন্তু কাজের বিষয় যদি না আসতো তাহলে তারা এইভাবে আসতেন না। আমরা এখনই জানতে পারছি শিয়ালদা স্টেশনে প্রচুর ভিড়, অনেক ছেলে যারা বাইরে থেকে আজকে ফিরে তারা সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা বিভিন্ন গ্রামে ফিরছে। ফলে এই দফাতেও এই এজেন্ডাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বা হয়েছে, যে কারণে বিভাজনের, বিভাজন শব্দটা যদি আমি বাদও দিই, মোদ্দা কথা হচ্ছে যে অভিমুখে তৃণমূল এবং বিজেপি নির্বাচনকে নিয়ে যেতে চেয়েছিল গোড়ার দিকে, সেইটা সাকসেসফুল হচ্ছে না বুঝতে পেরেই প্রধানমন্ত্রীকে এমন কিছু বিষয় বলতে হচ্ছে যা ইতিমধ্যেই বেশ কয়েক বছর ধরে, দীর্ঘদিন ধরে বলাটাই ভালো, বামপন্থীরা যে এজেন্ডার ভিত্তিতে রাজ্যে আন্দোলন চালিয়েছে, এমন এমন প্রসঙ্গকে ওনাকে অ্যাড্রেস করতে উনি বাধ্য হয়েছেন, মমতা ব্যানার্জিকেও বলতে হয়েছে। ফলে বুঝে নেওয়া যায় যে তারাও, আমি ধরে নিচ্ছি তারা বুঝতে পেরেছেন মানুষের মন, আশা করি
তাহলে তারাও বুঝতে পেরেছেন যে মানুষের যে এজেন্ডাগুলো বামপন্থীরা মানুষের এজেন্ডা বামপন্থীরা লড়াই করেছিল, সেই এজেন্ডাগুলোকে অ্যাড্রেস করা, সেই এজেন্ডাগুলো সম্পর্কে নির্বাচনী প্রক্রিয়ায় বলা, দ্বিতীয় দফার ক্ষেত্রেও দেখেছি এটা ওনাদেরকে বলতে হয়েছে। শুধুমাত্র দু তিনটে এজেন্ডা যার মধ্যে দাঁড়িয়ে ছিল সেটার মধ্যে বিষয়টা থাকতে পারেনি। এটা থেকেই স্পষ্ট নির্বাচনী ফলাফল যেমনই হোক, নির্বাচন সংসদীয় গণতন্ত্র, তার নানা রকম বিষয় আশয় আছে, নানা রকম অ্যাঙ্গেল আছে, কিন্তু শেষ পর্যন্ত যা ভাবা যায়নি ভোট প্রক্রিয়া শুরুর আগে, যে বামপন্থীরা যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছিল সেইগুলো আদৌ নির্বাচনী ময়দান বলতে যদি কিছু থাকে তাতে তার কোনো প্রভাব তৈরি হচ্ছে কিনা। কিন্তু আজকে দাঁড়িয়ে বলা যায়, কালকে ভোট হলেও আমার ধারণা সন্ধ্যেবেলাতেও একই কথা বলা যাবে, ফলাফলের সময় তার নিশ্চয়ই কিছু প্রভাব দেখা যাবে, যে এই যে বিষয়গুলো এইগুলো এবারের ভোটে প্রতিষ্ঠিত হয়েছে। ফলাফল যাই হোক, মানুষের এজেন্ডা বামপন্থীদের প্রশ্ন এটা এস্টাবলিশ হয়েছে সামগ্রিকভাবে। এটা হচ্ছে এবারের নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাপ্তি, যা আগামী দিনে পশ্চিমবাংলাকে এগোনোর প্রশ্নে, পশ্চিমবঙ্গ যে পথে যেতে চায়, যদি বাংলা বাঁচাওটা হয়, কারণ এই দাবিগুলোর মধ্যেই লুকিয়ে আছে বাংলা বাঁচাওয়ের কথা, বাংলা বাঁচবে কি বাঁচবে না তার কথা। এই লড়াই একদিনের শেষ হওয়ার তো নয়, কালকে ভোটের পরে 4 তারিখের পরে পরীক্ষাটা শেষ হয়ে গেল, লড়াইটা বন্ধ হয়ে গেল, ফলে পরশু থেকে আরেকটা এজেন্ডা, এটা নয়। বামপন্থীরা ভাবে চলেও নি, কোনো জায়গাতেই ভাবে চলে না প্রগতিশীল শক্তি, এক্ষেত্রেও তাই হবে। এই নির্বাচনে এই দাবিগুলো, এই বিষয়গুলো, এজেন্ডাগুলো এস্টাবলিশ, নিজেদেরকে নিজেরা প্রতিষ্ঠিত করেছে দাবিগুলো, এভাবেই বলা ভালো। ধন্যবাদ চন্দনদা। যেটা একদমই বামপন্থীদের যে লড়াইয়ের কথা, যে বামপন্থীদের যে এজেন্ডা, সেই এজেন্ডা প্রতিষ্ঠিত হয়েছে এবং ভোটে সেইটা দিয়েই ভোট হবে এমনটাই জানাচ্ছেন তিনি। এবং তার সাথে এর প্রভাবও দেখা যাবে 4 তারিখের রেজাল্টে। আমাদের নজর থাকবে আগামীকাল সকাল থেকেই কালকের ভোট গ্রহণ বিভিন্ন জায়গায়। আপনাদের নজর থাকুক গণশক্তি ডিজিটাল। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।